বিকেলে রোদের আলো ঘরে এসে মিশেছে হলুদের রঙে। চারিদিকে সাজসজ্জা, গানের তালে তালে মেয়েদের হাসি, মেহেদির গন্ধ আর আনন্দের ব্যস্ততা, সব মিলে যেন এক উল্লাস মুখর পরিবেশ। এর ফুফাতো বোন রোজের গায়ে হলুদ একটু পর। বাড়ির প্রতিটা কোণ রঙিন কাপড়ে ঢাকা। কোথাও কেউ সব সাজাচ্ছে, কোথাও ফটোশুট চলছে, তো কোথাও একদল মেয়ে নাচছে। ছোটরা হুড়োহুড়ি করছে। বাড়ির সামনে হলুদের জন্য স্টেজ সাজানো হচ্ছে। পিছনে বড়দের জন্য বসার আয়োজন করা হয়েছে। এখন বাড়ির গেট সাজানো হয়েছে ফুল আর বেলুন দিয়ে। পুরো বংশে বড় মেয়ে হয় তে দায়িত্ব কোনো অংশে কম নাই। সবার সব দিকে খেয়াল রাখছে তে। কার কি প্রয়োজন, কখন প্রয়োজন, সবকিছুতে ব্যস্ত সে। এদিকে জাঙ্কুকে যেন সবাই জামাই আদর করছে। জাঙ্কুক বরাবরই সবার পছন্দের। তের ফুপির সাথে জেরব সাহেব এবং তার ছোট দুই ভাইয়ের একটা দ্বন্দ্ব থাকায় সেই দ্বন্দ্ব একটুর মধ্যে সবাইকে বুঝিয়ে চিরকালের জন্য শেষ করে দিয়েছিল জাঙ্কুক। দুই পরিবার এবং জিসু এখন অর্থাৎ তের ফুপির সাথে জেরব সাহেবের মধ্যে থাকা সকল মান অভিমান শেষ করে দেওয়ায় সবাই যেন এক মুহূর্তেই জাঙ্কুকের উপর ইমপ্রেস। সেই সুবাদে এত প্রয়োজন জাঙ্কুকের জন্য। তের এসব দেখে গা জ্বলে যাচ্ছে। তোমার কথা আমি শুনেছি জাঙ্কুক, আর আজকে দেখেও নিলাম। জেরব ভাইয়ের আয়ু ভাবি শুধু শুধু তোমাকে পছন্দ করে না। তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো। তোমার কোনো কিছুতে যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবো। যদি তোমার কিছু প্রয়োজন হয় অবশ্যই জানাবে। ধন্যবাদ আন্টি। তবে যদি কিছু মনে না করেন একটা কথা বলি। অবশ্যই বাবা, বলো। আমার দায়িত্ব আপাতত তেকে দিয়ে দিন। মানে এক কথা, এখানে যতদিন আছি তেকে আমার দরকার অ্যাজ এ পার্সোনাল সেক্রেটারি। তে কেবলই এক গ্লাস পানি মুখে দিয়েছিল। হঠাৎ জাঙ্কুকের এমন কথা শুনে পানি আটকে যায় গলায়। কাশতে কাশতে চোখে পানি জমে গেছে। জিমি তাড়াতাড়ি গিয়ে পিছে হাত বোলায় তেল। জাঙ্কুক আপাতত নীরব হয়ে সেদিকে তাকিয়ে আছে। কিন্তু তুই তো তাকে সহ্য করতে পারিস না। সুগার কথা জাঙ্কুক সুগার দিকে তাকায়। আমার চাচা চাচি আর মাহি এই বাড়িতে নতুন না হলেও তারা অতিথি। আমি স্ট্রেট ফরওয়ার্ড, তাই কিছু প্রয়োজন হলে অবশ্যই বলবো। কিন্তু আমার চাচা চাচিকে বললে তারা এই বাড়ির ব্যস্তদের কাছেই যাবেন। জিমিকে কিছু বললে জিমি সেই তের কাছে গিয়ে থাকবে। তে যেহেতু এতটা দায়িত্বশীল, তাই আমার তেকেই চাই অ্যাজ এ পার্সোনাল। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমাকে বললেই পারতি, তুই তো আর মেইলি কাজ করতে পারবি না। জাঙ্কুকের কথা শুনে সুগা আর কিছু বলে না। এর মধ্যেই ফুপি বলে উঠছে, ঠিক আছে জাঙ্কুক, তুমি যা চাও তাই হবে। তে তোর আর কোনো কাজ করার দরকার নেই। তুই শুধু জাঙ্কুকের দিকে খেয়াল রাখবি। কিন্তু ফুপি আমি, তুই কিছু বলার আগে মা আয়ু বেগম চেঁচিয়ে ওঠে, এই আবার কিন্তু কি? যা কথা হয়েছে সেটাই ফাইনাল। মায়ের কথা শুনে তে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। জিন চৌধুরী তের কাছে সে মাথায় হাত ছুঁয়ে বলে, এবার বলছে দেখি সবার মধ্যে আমার জাঙ্কুকের খেয়াল রাখবে। জিন বেগমের কথায় তে আস্তে করে মাথা নাড়ে। তারপর বড়রা সেখান থেকে চলে যায়। জিমিনাতে ক্লাসমেট এসেছে, তাই হলুদের জন্য জিমি তাদের কাছে চলে যায়। সেই দেখে সুগাও সেদিকে যায়। তেও সেইখানে চলে যাওয়ার জন্য পা বাড়াতে জাঙ্কুক শান্ত কণ্ঠে ডেকে ওঠে, তুই কোথায় যাচ্ছিস? রোজের গায়ে হলুদ তো একটু পর, রেডি হতে হবে তো। তোকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে ভুলে গেছিস? না না, তা হবে কেন? তে ভয়ার্ত ভঙ্গিমা দেখে জাঙ্কুক এবার তের আরো কাছে যেতে যেতে বলে উঠল, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে এক কাপ কফি নিয়ে আমার রুমে আসবি, মাথা ব্যথা করছে। ঠিক আছে। জাঙ্কুক যেই না চলে যেতে নেবে কি ভেবে জানি আবার থেমে গেল। তারপর আবার তের দিকে ঘুরে বলে উঠল, আর হ্যাঁ, কোনো রকম অতিরিক্ত সাজ বা মেকআপ যেন আমি না দেখি তোর মুখে। তোর ন্যাচারাল স্কিনের যেন কোনো ক্ষতি না হয়। যদি কোনো অতিরিক্ত কিছু দেখেছি কাঁচা খেয়ে ফেলবো একদম, আন্ডারস্ট্যান্ড? হঠাৎ জাঙ্কুকের আগেরকার মতো সেই হুমকি শুনে তে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। এখন বাড়ি মেতে উঠেছে হলুদের আমেজে। সবাই সবার মতো নিজেদের নিয়ে ব্যস্ত। বাইরের স্টেজের সামনে রেনু সালমা অর্থাৎ তের দাদি এবং আরো কিছু বয়স্ক মহিলারা একত্রিত হয়ে হলুদ বাড়ছে। অন্যরা এগিয়ে দিচ্ছে, ছোটরা হুড়োহুড়ি করছে খুশিতে। এদিকে তে, জিমিন, রোজের বান্ধবীরা এবং তে ও জিমিনের মেয়ে বান্ধবীরা মিলে রোজের ঘরে হলুদের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছেলেরা অন্য একটি আলাদা রুমে নিজেদের নিয়ে ব্যস্ত। তের ফুফাতো ভাই রাকিবের বউ তহি এবং জিমিন মেয়েটাকে সাজিয়ে দিচ্ছে। সবাই মোটামুটি রেডি। মেয়েরা কাঁচা হলুদের শাড়ি এবং ছেলেরা কাঁচা হলুদের পাঞ্জাবি পরেছে। জাঙ্কুক বাদে সবাই হলুদের সাজে সজ্জিত। জাঙ্কুকের আপাতত এসবে কোনো ইন্টারেস্ট নেই। পরের বছর সুগার জোড়াজোড়ি এবং কিন্নাম জুনির গলায় পাঞ্জাবি পরেছে। তে কাঁচা হলুদের কাতানে সিল্কি একটা শাড়ি পরেছে। একদম হালকা সাজ এবং হালকা জুয়েলারি। লম্বা চুলগুলো খোপা করে আয়নার সামনে নিজেকে দেখছে। বাহ, বিয়েটা আমার, কিন্তু সবাইকে মাতিয়ে দিবে তোমরা আসতে। কি বলছি না দিবে না? কিন্তু মেইন ক্যারেক্টারটা তুই একদম ভুলতে পড়ে সেজেছিস তুই। আমরা তো সাজলামই না বলে তে রোজের মাথায় ছোট করে একটা গাঁটটা মারে। মাশাআল্লাহ রোজ, অনেক সুন্দর লাগছে তোমাকে। জিমির কথায় রোজ আলতো হাতে জিমিকে জড়িয়ে ধরে। পরপরই তে বলে ওঠে, এবার ভাইয়ের মতো বলতে হবে, কি কপাল দেখো আমার, বড় হয়েও ছোট বোনের বিয়ে আগে খাচ্ছি। তো
করে ফেলা বিয়েটা, তুই নিজেই তো করতে চাস না। পরে দেখবি না হবে লাভ ম্যারেজ আর না হবে অ্যারেঞ্জ ম্যারেজ, সোজা গিয়ে ফোর্স ম্যারেজে ছেড়ে যাবি। একদম তোর ফ্যান্টাসি করবেন না। হ্যাঁ আমিও তো সেটাই চাই। হ্যাঁ তা যদি হয় জাঙ্কুক ভাইয়া, আমার তো ওনাকে বেশ লাগে, তোর সাথে বেশ ভালো মানাবে তে। হঠাৎ যদি আমার কথা শুনে কিছুক্ষণের জন্য থমকে যাইতে, পরপরই জাঙ্কুকের 2 বছর আগের আচরণের কথা মনে পড়ে। হাত দুটো আপনা আপনি নিজের 2 গালে চলে যায়। নিজেকে ঠিক করে রাগি রাগি চোখে রোজের দিকে তাকায়। চুপ কর, ওনাকে বিয়ে তাও আমি? হতেই পারে না। আর উনি আমাকে বিয়ে করবে তাও ফোর্স? অসম্ভব। উনি তো আমাকে সহ্যই করতে পারেন না যেন। ওনার সাথে তো আমার এই জন্য কখনো মিলবে না। ওনার পরম সহ্য মনে করেন উনি আমাকে। আগের জন্য হয়তো ওনার কোনো ক্ষতি করেছিলাম কিনা কে জানে। বলে তে সেখান থেকে চলে যায়। জিমিন, রোজ আর বাকিরা অবাক হয়ে যায় হঠাৎ তের এমন কাণ্ড দেখে। জাঙ্কুক তখন কফি চেয়েছিল, মনে পড়তেই তে সকলের ব্যস্ততার মাঝে 1 কাপ কফি বানিয়ে জাঙ্কুক আর সুগার রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢোকার জন্য দরজার সামনে আসতেই সুগার বেরিয়ে আসে রুম থেকে। পরনে কাঁচা হলুদের পাঞ্জাবি, চুলগুলো সেট করা, বাম হাতে কালো ঘড়ি। পাঞ্জাবির হাতা উঠাতে উঠাতে বের হচ্ছিল রুম থেকে। হঠাৎ তেকে দেখে থমকে যায়। বোনের বিরক্তিকর মুখ দেখে তার দিকে তাকায় সুগা। কি রে, মন খারাপ কেন? তোর মুড আবার কে খেয়ে ফেলেছে? তোমার মতো ভয়ঙ্কর কে ছিল? হ্যাঁ, তোর মতো পাগলকে তো ভয়ঙ্কর ছাড়া সামলানোই যায় না। সুগার কথা শুনে তে বিরক্তি নিয়ে ভাই দিকে তাকায়। সুগা থেকে ভেঙচিকে তে সেখান থেকে চলে যায়। সুগা চলে যেতেই তে রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই যেন এক মুহূর্তের জন্য থমকে যাইতে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে আয়নার সামনে, গা ঢাকা হলুদের এক ফ্যাশনেবল পাঞ্জাবি, সাদার উপর মিহি হলুদের কারুকাজ, কোনোই অবধি হাতা গোটানো, পরিপাটি চুল, কপালের উপর কিছুটা ঝুলে আছে। ধীরে ধীরে সে হাত বোলাচ্ছে পাঞ্জাবির বোতামে। বয়স দেখে যেভাবে পাঞ্জাবির শরীর লেগে আছে তাতে বড্ড আকর্ষণীয় লাগছে জাঙ্কুককে। এদিকে জাঙ্কুক নিজেও হঠাৎ দেখে স্তব্ধ হয়ে যায়। কাঁচা হলুদের শাড়িটা যেন খুব সুন্দরভাবে আঁকড়ে ধরেছে তার ছোট্ট শরীরটিকে। মুখে কোনো অতিরিক্ত সাজ নেই। শরীরে কিছু উন্মুক্ত অংশ দেখে ঠিক যতটা আকর্ষণীয় লাগছে ঠিক তার থেকেও বেশি স্নিগ্ধ লাগছে। তে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের সুদর্শন চেহারার দিকে ভেবাচাকার মতো তাকিয়ে আছে তে। সেই দেখে জাঙ্কুক একটা ছোট্ট মুচকি হাসি দিল, তারপর এগিয়ে যায় তের দিকে। আপনার কফি। জাঙ্কুক হাত বাড়িয়ে কফির মগটা তের থেকে নেয়। তার চোখ এখন স্থির হয়ে আছে তের হালকা গোলাপের ন্যায় ঠোঁটের দিকে। মনটা চাইছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু তা কিভাবে বোঝাবে সে তেকে? থ্যাঙ্কস। আচ্ছা আমি আসছি বলেই তে চলে যেতে নেয়। তার আগেই জাঙ্কুক শক্ত কণ্ঠে ডেকে ওঠে। কোথায় যাচ্ছিস? নিচে যেতে হবে তো, রোজকে এখন হলুদের জন্য নামাবে যে। তোর সব থেকে বড় দায়িত্ব আমার উপর সীমাবদ্ধ, তাই যতক্ষণ না আমার কাজ শেষ আছে ততক্ষণে কোথাও যেতে পারবি না। বলতে বলতে জাঙ্কুক গিয়ে দরজা লাগিয়ে দেয়। দরজা কেন লাগাচ্ছেন? তোকে আদর করবো তাই। কি? তের ভয় মিশে এমন চিৎকার শুনে জাঙ্কুক এবার বেশ বিরক্ত বোধ করলো। তোকে নিশ্চয়ই আদর করার জন্য এখানে রাখিনি, কাজ করবি তারপর যাবি, তার আগে না। তারপর জাঙ্কুক জোরপূর্বক তেকে দিয়ে যাবতীয় সকল কাজ করায়। তের বিরক্ত মন চাইছে কান্না করতে। এত মানুষ থাকতে আমাকে দিয়ে কেন এত কাজ করাচ্ছেন? কোন জন্মের প্রতিশোধ নিচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? অনেক ক্ষতি করেছিস, তাই এসব তোকে করতে হবে। বিয়ে করে নেন তাহলে, বয়স তো কম হয়নি, তারপর বউকে দিয়ে সব কাজ করাবেন। সিরিয়াসলি তে এতটুকুতেই বিরক্ত হচ্ছিস? আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সব দায়িত্ব তোকেই নিতে হবে। আমি কেন? সময় হলে ঠিক জানতে পারবি। বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এদিকে রোজকে নামিয়ে বাইরে স্টেজে রেখে আসা হয়েছে। তেও সবকিছু গুছিয়ে তার ক্লাসমেটদের কাছে চলে যায়। যেতে যেতে ভাবতে থাকে জাঙ্কুকের কিছুক্ষণ আগে বলা কথাগুলো। কি আজব, এমন করে বললো যেন সে তেকে বিয়ে করবে। হ্যাঁ বললেই হলো। তেকে দেখে সব বন্ধুরা তের দিকে তাকায়। তে আর জিমি সবসময় একসাথে থাকে, কিন্তু এর বাইরে ফ্রেন্ড সার্কেল বলতে তো কিছু আছে। সেই সুবাদে ছোটবেলা থেকে একই প্রাইমারি স্কুল অ্যান্ড হাই স্কুলে পড়ায় 3 জন ছেলে বন্ধু আছে। বন্ধুত্বের খাতিরে বোনের বিয়েতে দাওয়াত দিয়েছিল। জিমিন, রেশমি, ইউনজুন, বোগান, তাসি সবাই একসাথে একবার হয়ে বসে আছে ব্যস্ত করিডোরের সোফায়। তে এসে সবার মাঝে বসে পড়ে। এই তোরা মনের মতো এভাবে বসে আছিস কেন? বাইরে যাসনি রোজের কাছে? ওকে একা বসিয়ে রেখে এসেছিস? রোজের কাছে আর ফ্রেন্ডরা আছে। জিমিনের কথা সবাই মাথা নাড়ে। পরপরই ইউনজুন বলে ওঠে, আমাদের তো আর কারোর মতো সিনিয়র গার্লফ্রেন্ড নেই, তাই এবার বসে আছি। কথাটা ইউনজুন বোগানকে উদ্দেশ্য করে বলল, যে এতক্ষণ ফোনে চ্যাটিং করছিল। আমাকে কিছু বললি? আর তাছাড়া তোরা তো জুনিয়রও পটাতে পারিস না, আবার আমাকে খোটা দিচ্ছিস। পারছি না কারণ আমাদের স্ট্যান্ডার্ড এতটাও লো হয়ে যায়নি যে ফুল রেখে তাদের কাছে যাবো। তা সিনিয়র কমন প্লেবয়দের মতো ট্রেন ফলো করার কোনো ইচ্ছে নেই ভাই। তাহসিনের কথায় বোগাম একটু বিরক্ত হলো, যা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। এমন কিছু করিনি যে এত জ্বলছিস আর এমন কথা শোনাচ্ছিস, যোগ্যতা তো তোদের এতটুকুও নেই। বোগামের কথা শুনে তোর মাথা গরম হয়ে গেল। যে না চরিত্র সে আবার যোগ্যতার কথা বলছে। বড় যোগ্যতা তা নিয়ে আমার গর্ব করা, নিজের ক্যারেক্টার সম্পর্কে জানান দেওয়া ছাড়া আর কিছুই না।
তুই কি আমাকে ইনডাইরেক্টলি অপমান করছিস? মুখের উপর তো বলা যায় না, তাই না? তার কথা শুনে বোগামের মুখে এবার রাগ স্পষ্ট ফুটে উঠেছে। বোগাম আরো কিছু বলতে যাবে তার আগেই ফুপির ডাক পড়ে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে রোজকে। ফুপি হলুদ লাগানোর সময় আবেগে জর্জরিত হয়ে কান্না করছে রোজকে ধরে। বড় আদরের মেজে তার, বড় সবে সান্ত্বনা দিচ্ছে ফুপিকে। এদিকে হলুদ লাগানোর পর জিমি সবাইকে মিষ্টি দিচ্ছে। সুগা সেই থেকে জিমিকে খুঁজে বেড়াচ্ছে। সেই যে দেখেছে করিডোরে হলুদের সময়, তারপর আর খুঁজে পাচ্ছে না। আবার সুগার পেছনে সেই থেকে একটা মেয়ে পড়ে আছে। কি সব আদি খেতে দেখাচ্ছে, বড্ড অসহ্য লাগছে এসব সুগার। হঠাৎ জিমিকে সামনে দেখে সুগার সেই দিকে চলে যায়। জিমি! সুগার কণ্ঠ শুনে জিমি পিছনে ফিরে তাকায়। জি বলো, কিছু দরকার? হ্যাঁ দরকার, রুমে চলো। রুমে মানে কেন? সুগার জিমিকে নিজের পাঞ্জাবির বোতাম দেখে বলল, আমার এই বোতামটা ছিঁড়ে গেছে, সেটা লাগিয়ে দিবে, চলো। তখনই সেখানে সুগার পিছন পিছন মিতের ফুফাতো বোন ন্যান্সি চলে আসে। ন্যান্সিকে দেখে সুগা আবার বিরক্ত হয়। এই মেয়েটা কি পিছু ছাড়বে না নাকি? সুগা ভাইয়া চলো না, আমি করে দিচ্ছি, আমাকে বললেই হতো। তুমি পারবে না, আর আমার জিমিনকে দরকার, তোমাকে না। জিমিন হয়তো ইচ্ছুক না, আমি পারি, চলো না, আমি করে দিচ্ছি। বলতে বলতে ন্যান্সি সুগার গা ঘেঁষে দাঁড়িয়ে যেই না পাঞ্জাবের বোতামে হাত দিতে যাবে, জিমিন চট করে ন্যান্সির হাতটা সরিয়ে দেয়। সুগার একটু ভরকে যায়, সরাসরি জিমিনের মুখের দিকে তাকালো। দেখে মনে হচ্ছে রেগে আছে। কোনো দরকার নেই, শোনোনি উনি কি বললেন? সুগা ভাইয়া চলো বলে জিমিন মিষ্টির প্যাকেটটা ন্যান্সির হাতে ধরিয়ে দিয়ে থাপ থাপ পায় সেখান থেকে উপরে সুগার রুমের দিকে চলে যায়। সুগা যেন হাত ছেড়ে বাঁচে, তারপর সেও জিমিনের পিছনে ছুট লাগায়। ন্যান্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুগা আর জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর রাগে ফুঁসছে। সেই দেখে সেখানে উপস্থিত থাকা বন্ধুদের মধ্যে থেকে ইউনজন এগিয়ে আসে। ন্যান্সির হাতে থাকা মিষ্টির প্যাকেটটা থেকে একটা মিষ্টি মুখে নিয়ে ন্যান্সির উদ্দেশ্যে বলে ওঠে, আপনি চাইলে আমার বোতাম লাগিয়ে দিতে পারেন, আমি কিছু মনে করবো না। আমি আপনার বোতাম কেন লাগাতে যাব? এই যে একটা সুগা ভাইটা করতে চাইছিলাম কিন্তু পারলেন না, তাই আমারটা লাগিয়ে আপনার অপূর্ণ ইচ্ছাটা সম্পূর্ণ করে নিন। চাপ এসব বলে না মিষ্টির প্যাকেটটা ইউজনের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে হনহনিয়ে চলে যায়। যাও বাবা, কারণ আমাকে দেখে চলে গেল, এই জন্যই কারো উপকার করতে নেই। হলুদের কাজ শেষ। সন্ধ্যার পর সবাই যে যার মতো সব গুছিয়ে নিচ্ছে। কেউ নিজের দায়িত্ব অটল। হলুদের জিনিসগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছে। হঠাৎ এমন সময় নিজের জিন ডাক দিল, তে মা জাকুকে একটু ডেকে দিবি, দুপুরে কিছু খাইনি। ঠিক আছে আন্টি বলে আনমনে হলুদের বাটি নিয়ে উপর চলে যায়। পরপরই নিজ মনে হলুদের বাটি থেকে নিজের হাতে কিছুটা হলুদ লাগিয়ে নেয়। ঠিক সেই সময় জাকুব নিজের রুম থেকে বেরিয়ে আসে। আচমকা এমন হওয়াতে তে নিজেও পায়ের সাথে কিছু বেঁচে হুমড়ি খেয়ে পড়ে জাকুবের উপর। জাকুব তাড়াতাড়ি তেকে ধরে নেয়। এদিকে হলুদের বাটিটা এবং তে হলুদে মাখা হাতটা গিয়ে সোজা পড়ে জাকুবের বুকের উপর। সেটা বুঝতে পেরে তে ভয়ে গলা শুকিয়ে গেছে। তে তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে চোখ খিচে বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ওঠে, ক্ষমা করবেন, আমি এসব দেখতে পাইনি, পায়ে কি জানি বেঁচে পড়ে গেছি, মাফ করে দিন। একসাথে কথাগুলো বলে শ্বাস ছাড়ে দেয়। এদিকে জাকুব এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ হয়ে গেল অথচ জাকুবের শক্ত হাতে থাপ্পড় পড়ে নিতে গেলে। আশ্চর্য। ভাবতে ভাবতে তে আস্তে আস্তে চোখ মেরে তাকায় জাকুবের দিকে। জাকুবের এমন নেশার দৃষ্টি দেখে চোখে গেলতে। আচমকা কিছু বুঝে ওঠার আগে তের হাত ধরে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে থেকে। জাকুবের দু হাত তের দু হাতের মাঝে দেয়ালে পিন করা। তের উন্মুক্ত ফর্সা পিঠ এবার জাকুবের সামনে দৃশ্যমান। এক প্রকার ঘোর লেগে যাচ্ছে জাকুবের দু চোখে। সামান্য দূরত্ব তাদের মাঝে নেই। জাকুবের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তের ঘাড়ে, যার ফলে শিউরে উঠছে তে। পরপরই তে কিছু বলতে যাবে তার আগে তের হাতে লাগা হলুদ থেকে কিছুটা হলুদ নিজের হাতে মাখিয়ে সরাসরি তের খোলা পিঠে বিতরণ করায়। জাকুবের ঠান্ডা হাতে স্পর্শ আর এমন কাণ্ডে তে কিছু ফলার ভাষা হারিয়ে ফেলেছে। একে জাকুবের ঠোঁটে ফুটে ওঠে এক পাকা হাসি। এক নজর পরখ করে নেয় তের পিছিয়ে দেওয়া নিজের স্পর্শের দিকে। পরপরই তেকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব বাড়িয়ে দেয়। এটা কি বলেন আপনি? এমনটা কেন বললেন? এখন কি হবে? যেটা তুই করেছিস সেটাই আমি করেছি, হিসেব বরাবর। সন্ধ্যার ঠান্ডা বাতাস সময়ে বাড়ির সব থেকে বড় ব্যালকনি থেকে ঢুকে গায়ে এসে লেগেছে তেল। সুগার রুমের পাশে একটা বড় ব্যালকনি, তার পাশেই তে এখন হাওয়া গোমা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে জাঙ্কুকও ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে তের দিকে। তে বোঝার চেষ্টা করছে যে জাঙ্কুক এমন অদ্ভুত কাজ কেন করলো, তার উপর ইচ্ছে করে এমনটা করেছে। পরপরই তে জাঙ্কুককে বলে উঠল, কিন্তু আমি তো ইচ্ছে করে লাগাইনি, আপনি এমনটা কেন করলেন? আমার ইচ্ছে হয়েছে তাই। জাকুবের কথা শুনে তের এবার একটু বিরক্ত লাগলো। নিজের মধ্যে সাহায্য দিয়ে যেই না জাকুবকে দুটো কথা শোনাতে যাবে, ঠিক সেই সময় জাকুব ভাবলেশীন ভাবে তের শাড়ির আঁচল দিয়ে নিজের হাতে আর পাঞ্জাবিতে লাগা হলুদ মুছতে শুরু করে। এবার বল, এদিকে কোথায় যাচ্ছিস? জিনান্তি আপনাকে খেতে ডাকছিল, তাই আপনাকে ডাকতেই উপরে এসেছিলাম। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে আসছি, আর তুই এই পাঞ্জাবি ধুয়ে তারপর নিচে যাবি, গট ইট? এই হাসিচোখ মাথা নাড়ায়। তারপর জাকুব পাঞ্জাবিটা পাল্টে নিচে চলে যায়। নিচে যেতেই জিন বেগম এবং আয়ু বেগম জাকুবকে ডেকে হালকা নাস্তা করতে দেয়। এর মধ্যেই কিম নামজুন সেখানে প্রবেশ করেন।
খাওয়া দাওয়া শেষে ব্যস্ততার মাঝে কিম নামজুন আর জাংকুক সোফায় গিয়ে বসে। তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো জাংকুক? আমার জিনিস যতক্ষণ আমার আশেপাশে আছে আপাতত আমার কোনো সমস্যা হচ্ছে না। জাংকুকের কথার মাঝে কোনো একটা আভাস পেল যেন নামজুন সাহেব কিছু একটা ভেবে সরাসরি জাংকুকের দিকে তাকায়। এখানে এসেছো ভালো কথা, আমি জানি কেন এসেছো, কিন্তু একটা কথা মনে রাখবে জাংকুক, যা করবে ভেবে চিন্তে করবে। নামজুন সাহেবের কথা জাংকুক শান্ত চোখে নামজুন সাহেবের দিকে তাকায় আর মনে একটা বাঁকা হাসি দিয়ে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সিদ্ধান্ত আমি অনেক আগেই নিয়েছি, আর অবশ্যই ভেবে চিন্তেই নিয়েছি। আমার ওকে যে কোনো মূল্যে চাই, না হলে আমি ঠিক কী কী করবো তা আপনার ভালোই আন্দাজ আছে আশা করছি। আপনি আমাকে যে কথা দিয়েছেন সেটা পালন করবেন, যদিও এই জীবন জাগো কারোর কথার ধার ধারে না। কথাগুলো বলে জাকুক হনহনিয়ে সেখান থেকে চলে যায়। জাকুকের এমন শান্ত ভঙ্গি শুনে নামজুন সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সে জানে জাকুক এক কথার মানুষ, ছোট থেকে একঘেয়ে হওয়ায় তার ভাবনা চিন্তা এতটা রহস্যময় আর ভয়ঙ্কর। যেটা তার চাই সেটা চাই, তাতে কে কি বললো না বললো কোনো কিছুর পরোয়া করে না জাকুক। তার উপর জাকুকের শরীরে যে তারই রক্ত বইছে। এমন চিন্তার মাঝে জিয়াব সাহেব সেখানে উপস্থিত হয়। ব্যস্ততার মাঝে হঠাৎ চোখ যায় বন্ধু নামজুন সাহেবের দিকে। নিজের প্রিয় বন্ধুকে এমন গভীর ভাবনায় মগ্ন থাকতে দেখে জিয়াব সাহেব নামজুন সাহেবের পাশে বসে পড়ে। কিরে, এত চিন্তিত লাগছে যে, কোনো সমস্যা? হঠাৎ জিয়াব সাহেবের কথায় চিন্তা থেকে বেরিয়ে চোখ তুলে তাকায় সামনের দিকে। কিছু একটা ভেবে বলে ওঠে, তোর কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, দিবি আমাকে? কি জিনিস বল, সাথে থাকলে সম্পূর্ণভাবে চেষ্টা করবো তোকে দেওয়ার। জিয়াব সাহেবের কথায় নামজুন সাহেব হ্যাঁসূচক মাথা নাড়ে। সময় আসলে বলবো। এই তে তোর পিঠে এভাবে হলুদ কোথা থেকে এলো? জিমিনের প্রশ্ন শুনে তে একটু ভরকে গেল। জিমিন বরাবরই তাকে নিয়ে গোয়েন্দাগিরি করে, এখন আবার এটাও খেল করে ফেলেছে। তে ভেবে পায় না জিমিন সবসময় তাকে নিয়ে কেন এত গোয়েন্দাগিরি করে আর কিভাবেই বা করে ফেলে। কিন্তু এবার কি বলবে সে জিমিনকে যে এই কাজ তার বন্ধুর ভাই করেছে? ছি ছি, লজ্জার বিষয়। তে বোকার মতো একবার হাসি দিয়ে জিমিনের দিকে তাকায়। জিমিন এখনো অদ্ভুতভাবে তাকিয়ে আছে তের দিকে। আসলে বিকেলে রোজের হলুদের সময় ওর একটা ফ্রেন্ড ভুল করে আমার সাথে ধাক্কা খায়, তখন লেগেছে। তাই এভাবে ভুল করে ধাক্কা খেলে এভাবে হলুদ লেগেছে কি করে? আর তুই সেই বিকাল থেকে পিঠে এভাবে হলুদ নিয়ে ঘুরছিস? লেগে গেছে কোনোভাবে, আর কাউকে পাচ্ছিলাম না মুছে ফেলার মতো। আবার ব্যস্ততার মাঝে ভুলেও গিয়েছিলাম। এর কথা জিমিন এখনো আঁচড়ে তাকিয়ে আছে তের দিকে। তা দেখে তে জিজ্ঞেস করে, হোয়াট? নাথিং। ছোট ভাই বোনদের মেহেদি দেওয়ার দায়িত্ব পড়ছে তের কাছে। সেই সন্ধ্যা থেকে এক নাগারে মেহেদি দিয়ে যাচ্ছে ছোটদের। তারপর আবার তার ছেলে ফ্রেন্ডরা বায়না ধরেছে তাদেরকে মেহেদি পরিয়ে দিতে হবে। ওদেরকে কোনো মতে মেহেদি দিয়ে আপাতত পার্লারের এক আপুকে রোজের কাছ থেকে এনে নিজের হাতে হালকা পাতলা মেহেদি পড়ছে তে। সারাদিনের ক্লান্তি আর এতক্ষণের ঝামেলাতে শরীরটা যেন চুপসে গেছে পুরোপুরি। তাই মেহেদি দেওয়ার মাঝেই টেবিলের উপরে কোনো মতে নিজের শরীরটা এড়িয়ে দিয়েছে তে। সুগা একটু আগেই কালকে বিয়ের জন্য বাবুর্চিদের ঠিক করে এনে ধরিয়ে দিয়েছে ফুপার হাতে। বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভালোভাবে অ্যারেঞ্জ করে কেবলে বাড়িতে ফিরেছে। জাঙ্কুকও ছিল সুগার সাথে। বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের ঘরে বসে আনন্দের মাঝে কালকের বিয়ের কাজের প্রস্তুতি করতে দেখে সুগা গিয়ে ধাপ করে শুয়ে পড়ে সোফায়। জাঙ্কুক নিজেও গিয়ে সোফায় বসে। মা তে কোথায়? আর সবাইকেও তো দেখা যাচ্ছে না। সুগার প্রশ্নে জিন বেগম 2 গ্লাস শরবত নিয়ে জাঙ্কুক আর সুগার হাতে ধরিয়ে দেয়। তেরা সবাই ছাদে, পাড়া থেকে মেয়েরা এসেছে মেহেদি পড়াতে, তাই সবাই সেখানেই আছে। জিন বেগমের কথা শুনে সুগা তাড়াতাড়ি উঠে বসে। তারপর গ্লাসে শরবতটুকু শেষ করে এক দৌড়ে উপরে ছাদে চলে যায়। জাঙ্কুক নিজের শরবতটুকু খেয়ে সুগার পিছু পিছু সেদিকে যায়। এই, আমাকে রেখে তোরা সবাই এভাবে এখানে আনন্দ করছিস? স্বার্থপর। সুগার কথা শুনে সকলে সেদিকে তাকায়। রোজ একবার হেসে উত্তর দেয়, সরি ভাইয়া, তুমি তো বিজি ছিলে, তাই আর ডাকতে পারিনি। এসো এখানে বসো। রোজের কথায় সুগা গিয়ে জিমিনের পাশাপাশি বসে। কিছু মুহূর্তের জন্য জিমিন একটু থমকে যায়। এদিকে সুগাকে জিমিনের পাশে গিয়ে বসতে দেখে ন্যান্সি যেন মনে মনে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে এত চেষ্টা করছে সুগাকে পটাতে, আর এই মেয়ে কিছু না করেই সুগার সব অ্যাটেনশন নিয়ে যাচ্ছে। সুগা ভাইয়া, এই নিন শরবত। দেখি একটু ক্লান্ত লাগছে আপনাকে, সারাদিন তো অনেক ব্যস্ত ছিলেন। কোথা থেকে হঠাৎ ন্যান্সি এক গ্লাস শরবত এনে সুগার সামনে ধরে। আবার এই মেয়েকে দেখে বিরক্তিতে চোখ মুখ খিচে আসে সুগার। মনটা চাইছে চড়িয়ে কানের পর্দা ফাটিয়ে দিতে, কিন্তু আপাতত থাক। যখন একদম পুরোপুরি লিমিট ক্রস করে ফেলবে তখন দু একটা লাগিয়ে দেবে। ন্যান্সিকে এখন কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ সুগা কিছুটা গা ঘেঁষে বসে জিমিনের। এমন অবস্থায় জিমিনের খোলা চোরের কিছু অংশ হাতে নিয়ে তার সুগন্ধি নেয় সুগা। দরকার নেই আমার, আপাতত এটি এনাফ।
সুগার এমন কাণ্ডে সবাই হা করে তাকিয়ে আছে সুগার দিকে। জিমি নিজে বুঝতে পারলো না কি হলো ব্যাপারটা। সুগার এমন হঠাৎ আচরণে মনে মনে ঠিকই ভীষণ লজ্জা লাগছে তার। এদিকে ন্যান্সি সুগার কাণ্ডে রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে যায়। যেমন কেবলই ফ্রেশ হয়ে ছাদে এসেছে। ছাদে এসে চোখ খুঁজতে ব্যস্ত তেকে। হঠাৎ ছাদের এক করে টেবিলে তেকে মাথা এড়িয়ে শুয়ে থাকতে দেখে সেখানেই চোখ স্থির হয়ে যায় জাঙ্কুকের। কেন জানি তার চোখ আটকে যায় তের উন্মুক্ত পিঠ আর কোমরের দিকে। মস্তিষ্ক বলছে চোখ সরিয়ে নিতে, আর কিন্তু পারছে না। মন বলছে একটু ছেড়ে দিতে। তের লতানো নারী দেহে এমন উন্মুক্ত দৃশ্য তাকে যেন এক ঘোরের মধ্যে ঠেলে দিয়েছে। কিন্তু হঠাৎ রাগে মেজাজ গরম হয়ে গেল জাঙ্কুকের। এত মানুষের ভিড়ে তে এভাবে সব উন্মুক্ত করে শুয়ে আছে। পরক্ষণে সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে পারলো যে না, জাঙ্কুক যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেই যদি কেউ গভীরভাবে খেয়াল করে তাহলে তেকে অমন উন্মুক্ত দেখতে পাবে। আর তাছাড়া তে সবার থেকে দূরে একটা টেবিলের এক কোণে বসে আছে। বাকিরা তো এক জায়গায় গোল হয়ে বসে নিজেদের নিয়ে ব্যস্ত। কেউই খেয়াল করবে না তেকে। যেমন ধীর পায়ে তের দিকে এগিয়ে যায়। ঠিক তের সামনাসামনি দাঁড়িয়ে আবার এক নজর পরখ করে নেয় তের অমন উন্মুক্ত দৃশ্য। গলা শুকিয়ে আসছে। তের পিঠে তখন তার সন্ধ্যা দাও হলুদের আভাস আছে। বাকিটা হয়তো মুছে ফেলা হয়েছে। চোখ দুটো যেন ঘোলা হয়ে আসছে। কবে তুই আমার পুরোপুরি হবিতে? আমি যা নিজেকে সামনে রাখতে পারছি না। অনেক সহ্য করেছি, শুধু আর কিছুদিন। যত পারিস শান্তিতে এভাবে ঘুমিয়ে নে। এতদিন আমাকে যত যন্ত্রণা রেখেছিস তা ক্ষণে ক্ষণে শোধ করবো আমি। দিন রাত প্রতিটা মুহূর্ত আমাকে সামলাতে হবে তোর। মনে মনে ভাবতে ভাবতে হাতটা বাড়িয়ে হালকা ভাবে তের উন্মুক্ত পিঠ থেকে কোমর অবধি স্পর্শ করে জাঙ্কুক। তার এমন স্পর্শে তে ঘুমন্ত অবস্থাতেই হালকা কেঁপে ওঠে। তের হঠাৎ হালকা নড়চড়ে ওঠায় জাঙ্কুক তাড়াতাড়ি নিজের হাত সরিয়ে নেয়। চোখ বন্ধ করে নিজেকে সামনে গায়ের কালো লেদার জ্যাকেটটা খুলে তের গায়ে জড়িয়ে নিয়ে উন্মুক্ত অংশগুলো ঢেকে দেয়। পরপরই ওখানে উপস্থিত থাকা রোজ আর রাকিব জাঙ্কুককে ডাক দেয়। জাঙ্কুকের কোলাহল বেশি পছন্দ নয়, তবু ম্যানেজ করতে সবার মাঝে নিজেকে উপস্থাপন করে। আস্তে করে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শরীরটা চেয়ারের সাথে এলিয়ে দিয়ে আকাশের পানে তাকায় জাঙ্কুক। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। এদিকে হঠাৎ জাঙ্কুকের নাম শুনে হকচকিয়ে গেল সকলের মাঝে উপস্থিত থাকা বোকাম। ভয়ে এভাবে হকচকিয়ে ওঠে হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। ফোনটা হাতে তুলে জিমিকে উদ্দেশ্য করে বলে ওঠে, জাঙ্কুক ভাই এখানে কেন? কবে এসেছে? কালকে এসেছে। কেন, কি হয়েছে? জিমিন হঠাৎ বোকামের এমন আচরণে ভরকে যায়। জাঙ্কুক বদমেজাজি রাগী, তাকে সবাই ভয় পাবে, এটা স্বাভাবিক। কিন্তু বোকাম কেন জাঙ্কুককে এভাবে ভয় পাচ্ছে? পরপরই আবার বলে উঠল, জাঙ্কুক ভাইকে দেখে তুই এমন কেন করছিস? কি হয়েছে বলতো? জিমিনের প্রশ্ন শুনে বাকিরা হ্যাঁ সূচক মাথা নাড়ে এবং বোকামের দিকে তাকায়। বোকাম একটু অসহায় চোখে জিমিনের দিকে তাকিয়েই পরপরই জোরপূর্বক একটু হাসি হেসে সবাইকে বলে উঠল, না না তেমন কিছু না, এমনি। ওকে গাইস, আমি জানি আমার একটু পাঞ্চাল হওয়া দরকার আমার টাইম নিয়ে, বাট ঈদের আমেজে কোনো কিছু করা হচ্ছিল না, তাই আমি ভিডিও আপলোড করতে পারিনি। বাট নেক্সট টাইম থেকে আমি প্রতি সপ্তাহে এই উপন্যাসটার 2টি পর্ব করে দিব, আর একটি করে ওয়ান শট দিব। সো হোপ ইউ গাইস এনজয়। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।